ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ জয় এবং টেস্ট সিরিজ পরাজয়ের পর নিউজিল্যান্ড সফরে এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কী এক্সপেকটেশন থাকতে পারে বাংলাদেশের কোভিড-19-এর পর প্রথম অওয়ে ট্যুর থেকে, সেই বিষয়ে আজকের আলোচনা। সবাইকে স্বাগতম বাঘের আড্ডার তৃতীয় পডকাস্টে। আজকের টপিক ওডিআই সিরিজ। শুরুতেই আমার সাথে আছে সামিন জারিফ এবং তাসবিদ রহিম। বাংলাদেশ দল নিয়ে ওডিআইতে কিছু বলার আগেই এটা ধরে নেওয়া যায় যে ওপেনিং স্লটে তামিম ইকবাল, লিটন দাসের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড জুটিটা এখন অনেকটা সার্টেনটি হয়ে দাঁড়িয়েছে। তবে 20 জনের স্কোয়াডে নাইম শেখ উপস্থিত থাকায় হয়তো তাকেও দেখা যেতে পারে, একটা সর্ট অফ সারপ্রাইজ ইনক্লুশন হিসেবে আসতে পারে সে। কিন্তু যদি আমরা মেইন টকিং পয়েন্টে ফোকাস করি, সেটা হয়ে দাঁড়াবে হচ্ছে সাকিব আল হাসানের অনুপস্থিতি। সেটাতে নাম্বার 3 স্পটটা বেশ বড় একটা কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়ায়। তাসবিদ আর সামিনের কাছে এই বিষয়ে মতামত জানতে চাচ্ছি। এই নাম্বার 3 স্লটটা নিয়ে, এই নাম্বার 3 স্লটে তোমরা কাকে দেখো? আমি সৌম্যকে দেখি, কারণ সৌম্য মোটামুটি যদি স্কোয়াডে থাকে আর কি, তাহলে সৌম্য কিন্তু 4-5 ওভার দিতে পারবে যদি কোনো বোলারের কোনো কারণে দিন খারাপ যায় আর কি। সেকেন্ডলি সৌম্যর কিন্তু বঙ্গবন্ধু টি-20 কাপটা অনেক ভালো গিয়েছিল। এরপরে সৌম্য অ্যাজ আ ব্যাটসম্যান অনেক অ্যাগ্রেসিভ কম্পেয়ারিং টু শান্ত, আর ও কিন্তু পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করতে পারবে। সৌম্য সরকারের কিন্তু এক্সপিরিয়েন্সও আছে, লাস্ট নিউজিল্যান্ড ট্যুরেও ছিল। আর লাস্টে তাকে যদি আমাদের প্লেইং 11-এ রাখতে হয়, তাকে আমাদের নাম্বার 3-তে রাখতে হবে আর কি, নাম্বার 7-এ না খেলি আর কি, যদি আমরা তাকে ইউটিলাইজ করতে চাই আর কি বেশি করে। আচ্ছা, তাজউদ ভাইয়া যেহেতু সৌম্য নিয়ে কথা বলেছি, শান্ত, আমরা কিন্তু শান্তকে নিয়েও মানে সৌম্যর থেকে যেটা এক্সপেক্ট করছি, আমরা কিন্তু শান্তর থেকেও কিছুটা হলেও সিমিলার কিছুই সার্ভিস পেতে যাচ্ছি। আর যেহেতু আমরা শুনছি বিসিবি বরাবরই 2023 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে তাদের প্ল্যানিং গুলো করছে, বা তারা 23 ওয়ার্ল্ড কাপকে সামনে দেখে তাদের সব স্ট্র্যাটেজিস বানাচ্ছে, তো শান্ত ক্যান বি আ গ্রেট ইনক্লুশন হিয়ার। যেহেতু আমরা ফিউচারের দিকে তাকাচ্ছি, এনি জুনিয়র প্লেয়ার বা কোনো প্রসপেক্ট আমাদের টিমকে অনেক হেল্প করবে অ্যাট দ্যাট পয়েন্ট। অ্যান্ড শান্ত, যদি আমরা শান্তকে নিয়ে কথা বলতে হয়, শান্ত ইজ আ রিয়েলি ট্যালেন্টেড প্লেয়ার। ও কিন্তু ডোমেস্টিকলি অনেক ভালো খেলে এসেছে। আমরা বঙ্গবন্ধু কাপই যদি ধরি, একটা দুর্দান্ত সেঞ্চুরি রয়েছে ওর ওখানে। তারপর লোকাল লিস্টে কম্পিটিশনস ধরেন, ফার্স্ট ক্লাস ধরেন, ওর কিন্তু বরাবরই হি ইজ অলওয়েজ ডমিনেটিং ইন দ্য ডোমেস্টিক স্টেজ। বাট যখন আমরা ইন্টারন্যাশনালে এসে দেখি, তখন কিন্তু শান্ত কিছুটা হলেও ইনকনসিস্টেন্ট। হ্যাঁ, আমি মানি এটা ওর একটা প্রবলেম, বাট এই ইনকনসিস্টেন্সির প্রবলেমটাকে সে যদি সাইডে রাখতে পারে, তাহলে কিন্তু হি ক্যান বি আ মেজর থ্রেট ফর এনি টিম। বিকজ ও একবার সেট হয়ে গেলে কিন্তু হি ডমিনেটস, মানে ও কিন্তু উইকেটে এসে একটু ভালো নক খেলে যেতে পারে, কিন্তু ডমিনেট করতে পারে। আর সে কিন্তু ভালো রানস তুলতে পারে। তার শট মেকিং এবিলিটিস যদি কথা বলতে হয়, সব দিক দিয়ে হি ইজ ভেরি ট্যালেন্টেড। ও সৌম্যর থেকে ও কিন্তু কোনো অংশে কম না। আর সৌম্যর কথা যদি বলতে হয়, আমরা কিন্তু সৌম্যর কিছুটা সমস্যা দেখেছি প্রিভিয়াস টাইমস, স্পেশালি স্পোর্টিং কন্ডিশনসে যখন শুরুতে নতুন বল প্রচন্ড সুইং করে, তখন কিন্তু ব্যাটসম্যানদের টেকনিককে অনেক বড় একটা মানে ধরেন চ্যালেঞ্জ দেয়। যে ব্যাটসম্যানের প্রপার টেকনিক থাকে, যে ব্যাটসম্যানের প্রপার ফুটওয়ার্ক থাকে, সেই ব্যাটসম্যানই কিন্তু এরকম স্পোর্টিং উইকেটসে সুইং বোলারদের এগেইনস্ট ভালো ডমিনেট করতে পারে। আর যেহেতু নিউজিল্যান্ডের পেস অ্যাটাক সম্পর্কে আমাদের বরাবরই সকলেরই ধারণা আছে যে দে আর ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বিজনেস। আর তাদের পেসে সুইং বলেন, বাউন্স বলেন, যাই বলেন, বাংলাদেশি ওপেনার্সদেরকে, টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে অনেক ট্রাভেল করবে। ওখানে যদি আমরা সৌম্যকে রাখি, সৌম্য কিন্তু আমরা দেখেছি 2019 ওয়ার্ল্ড কাপের সাথে এই একই নিউজিল্যান্ডের সাথে খুব সম্ভবত বোল্টের বলে একটা প্রপার ইনসুইঙ্গিং ডেলিভারিতে সে একটা ক্রস ব্যাটেড শট খেলতে গিয়ে সে আউট হয়ে এসেছে। ওখানে কিন্তু আমরা দেখেছি ও কিন্তু সুইং বলে কতটা ট্রাবল ফেস করে। অ্যান্ড ইটস নট জাস্ট অ্যাবাউট দ্যাট ম্যাচ, ওর ফুটওয়ার্ক টেকনিক নিয়ে কিন্তু আমরা বরাবরই দেখেছি ওর সমস্যা হয়। কিন্তু আমি বলবো না কোনো অংশে সৌম্য শান্তর থেকে কম, দেয়ার অনেকটা সেম।
ঠিক আছে, বাট আমি এটাই বলবো যে সৌম্য খেলুক, শান্ত খেলুক। আমি যদিও শান্তকে আগে প্রেফার করবো, মানে সৌম্যর উপরে রাখবো, কেননা আমার শান্তর হিটিং এবিলিটিস, শর্ট মেকিং এবিলিটিস, ওভারঅলি শান্তকে আমার অনেক একটা কমপ্লিট ব্যাটসম্যান লাগে ওয়েন হি ইজ ইন ফর্ম। তো আমি নিশ্চয়ই শান্তকে আগিয়ে রাখবো, বাট বলবো যে দে আর অনেকটা সেম। এখন যেহেতু সাকিব নাই, দেয়ার উইল বি আ গুড কম্পিটিশন নাম্বার 3 পজিশনের জন্য। আর শান্ত আর মানে যদি ধরেন শান্ত না পারফর্ম করে, তখন দেখা যাবে আমরা সৌম্যকে খেলাতে পারি 3-এ, বা নাইম শেখকেও খেলাতে পারি কিন্তু আমরা 3-এর, ঠিক আছে। নাইম শেখ বা ধরেন এটাও করতে পারি যে ধরেন নাইম শেখকে আমরা তামিমের সাথে ওপেনিং এ দিলাম আর লিটনকে আমরা থার্ডে খেলালাম। কেন আমরা কিন্তু জানি লিটন কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে শুরুই করেছে নাম্বার 3-এ খেলে ইন্ডিয়ার এগেইনস্টে। সো টপ অর্ডার ব্যাটিং আর যে ওপেনিং করতে পারে সে নিশ্চয়ই 3-এ এসেও খেলতে পারবে। আর যেহেতু লিটনের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, যদি শান্ত সৌম্য ফেল করে, লিটন ক্যান বি আ গুড অপশন অ্যাজ ওয়েল। সো আমি বলবো যে সাকিব নাই, ঠিক আছে, এটা অনেকটা আমাদের জন্য একটা ড্রব্যাক হতে যাচ্ছে, কিন্তু তিনি একটা ভালো কম্পিটিশন থাকবে। আর কম্পিটিশন থাকলে যে 3টা প্লেয়ারকে আমরা কনসিডার করছি, তারা কিন্তু তাদের বেস্টটাই দিতে যাবে ইন অর্ডার টু স্টিক এট দ্যাট পজিশন। আমি একটু কি বলতে চাচ্ছি আর কি। মিডল অর্ডার নিয়ে আমাদের কিছু বলার আগে এটা অ্যাকনলেজ করা ইম্পর্টেন্ট যে মিডল অর্ডার বাংলাদেশের লিমিটেড ওভার্স অ্যাটলিস্ট দুটি পিলার রয়েছে, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 4-এ এই সিরিজে মুশফিকুর রহিমকে দেখা যাবে, এটা নিয়ে প্রায় সবাই শিওর। এখন নিউজিল্যান্ড কন্ডিশনে মুশফিকের একটা জিনিসই প্রবলেম হতে পারে, সেটা দুটো জিনিসই ইনফ্যাক্ট প্রবলেম হতে পারে, সেটা হতে পারে বাউন্স এবং ইনসুইং। এই দুটো নিয়ে সে এর আগেও স্ট্রাগল করেছে, তবে তার মানে এই না যে তার থেকে আমরা বড় স্কোর এক্সপেক্ট করছি না। মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের একটা ট্যালিসম্যান, স্পেশালি ওয়ান ডেতে তার থেকে আমরা বেশ কিছু দুর্দান্ত ইনিংস দেখেছি এবং এই সিরিজেও আমরা তার থেকে বড় কিছু এক্সপেক্ট করছি। মাহমুদুল্লাহ রিয়াদ একটা বেশ ফ্লেক্সিবল ব্যাটসম্যান, একটা ভেরি ভার্সেটাইল ব্যাটসম্যান। তাকে আমরা 3 থেকে 7 পর্যন্ত বেশ ফ্রিকোয়েন্টলি আপ অ্যান্ড ডাউন করতে দেখেছি। এখন হ্যাঁ, হয়তো মুশফিকুর রহিমের থেকেও আমরা সেটা দেখেছি, বাট সেটা ছিল মোর তার ইয়াঙ্গার স্টেজ অফ দ্য ক্যারিয়ারে। মাহমুদুল্লাহ থেকে আমরা ফ্রিকোয়েন্টলি এটা দেখেছি। তবে এই সিরিজে এক্সপেক্ট করা যায় যে যেহেতু একটা লোয়ার অর্ডারে সাথেও ব্যাট করা লাগতে পারে এবং যে কোনো কোল্যাপস হলে হাল ধরা লাগতে পারে, আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে কিছুটা নাম্বার 6-এ এক্সপেক্ট করতে পারি। অ্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে আর কটটুক বলা যায়, মাহমুদুল্লাহর রেকর্ড নিউজিল্যান্ডে কিন্তু বেশ ভালো। যদিও গত 2 বাইল্যাটারাল সিরিজে হয়তো সে অতটা ওডিআইতে সে যতটা ভালো খেলতে চাবে ততটা ভালো খেলতে পারেনি, তবে ওয়ার্ল্ড কাপে কিন্তু তার একটা দুর্দান্ত 128 নট আউট রয়েছে এই নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ডের মাটিতে। সেটা তার ওয়ানডে হাই স্কোর এবং তার টেস্ট হাই স্কোর অফ 146ও এসেছে এই নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের বিপক্ষে তার টোটাল 4টা সেঞ্চুরি, তার 7টা ইন্টারন্যাশনাল সেঞ্চুরির মধ্যে 4টে এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তার মানে এই বোলিং এটাকে ফেস করতে সে খুবই পছন্দ করে। দ্যাট মিনস আমরা নাম্বার 5-এ একটা খালি স্লট দেখতে পাচ্ছি, যে এই নাম্বার 5-এর স্লটটাতে কিছু মিডল অর্ডার ব্যাটসম্যান ঢুকে পড়তে পারে। এখন প্রথমে যদি একটু মোহাম্মদ মিঠুনের কথায় আসি, মোহাম্মদ মিঠুন গত সিরিজে 2টি হাফ সেঞ্চুরি করেছে এই মিডল অর্ডারে ব্যাট করে, এবং ইট ওয়াজ সোর্ট অফ আ স্ট্যান্ড আউট পারফরমেন্স বিকজ সাব্বির রহমান ছাড়া কেউই ওই সিরিজে তেমন একটা দাঁড়াতে পারেনি। আর সাব্বির রহমান তো এই সিরিজে সিলেক্টেডই হননি, সো সে তো এই ডিসকাশনেরই বাইরে। তো তাহলে কি আমরা মোহাম্মদ মিঠুনকে ওয়ান ডেতে সোর্ট অফ একটা কামব্যাক বলা যেতে পারে, যেহেতু সে গত সিরিজে তাকে প্লেইং 11-এ দেখা যায়নি। সো আমরা কি মোহাম্মদ মিঠুনকে দেখতে পারি নাম্বার 5-এ? এটা নিয়ে তোমাদের কি ধারণা? আমার যদি কথা শুনতে চান যে মিথুন আলীকে রাখা উচিত নাকি উচিত না, আমার মনে হয় এট দিস পয়েন্ট ওর সব ফর্ম, রিসেন্ট স্ট্যাটস যদি আমরা বিবেচনা করি, হি শুড নট প্লে। দেয়ার আর ডেফিনেটলি বেটার প্লেয়ার্স দেন হিম যে ওই পজিশনে মিথুনকে রিপ্লেস করতে পারবে। আমি জানি, হ্যাটস অফ টু হিম, ও লাস্ট সিরিজ নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের মাটিতে হি পারফর্ম আউটস্ট্যান্ডিংলি। ও অনেক ভালো কিছু রান করেছে, 2টা 50 ছিল, আর বাংলাদেশ টিমকে কোল্যাপস থেকে বাঁচিয়েছে। আর আমি জাস্ট নিউজিল্যান্ডের কথা বলছি না, আগে এশিয়া কাপেও দেখেছো কিন্তু মুশফিকের সাথে একটা ভালো সাপোর্ট দিয়েছে মিডল অর্ডারে, কোল্যাপস থেকে অনেক ভালোভাবে বাঁচিয়েছিল বাংলাদেশকে। ও এশিয়া কাপেও তার একটু মিডল অর্ডারে মানে কিছু 50s ছিল, যেখানে
যেটা বাংলাদেশকে হেল্প করেছিল একটা ভালো স্কোরে পৌঁছাইতে। সো এসব ডেফিনেটলি ওর এসবের জন্য ওকে ক্রেডিট দেওয়া উচিত। কিন্তু আমরা যদি তার রিসেন্ট ফর্মস বিবেচনা করি, আমরা যদি বঙ্গবন্ধু কাপের ধরি, সে কিন্তু তার টিমের ক্যাপ্টেন ছিল চিটাগং এর, কিন্তু প্রত্যেকটা ম্যাচেই সে অনেক কমই সিঙ্গেল ডিজিট স্কোরে আউট হয়ে এসেছে, জাস্ট একটা মাত্র 50 ছিল। ও কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন যে রেসপন্সিবিলিটিটা ওর দেখানো উচিত ছিল ও কিন্তু দেখাতে পারেনি। এন্ড ইটস জাস্ট নট ডোমেস্টিকলি, ও রিসেন্ট যে ওডিআই সিরিজ খেলেছে জিম্বাবুয়ের সাথে লাস্ট ইয়ারই, ঠিক আছে, ওখানেও ওর জাস্ট একটা 50 ছিল। আর এর আগে যদি 4-5 ম্যাচ আমরা বিবেচনা করি, ওর মোস্টলি সিঙ্গেল ডিজিট স্কোরস, মোস্টলি একটা 50 আছে আর একটা মনে হয় 30 অড একটা রান আছে। এছাড়া ওর অতটা মানে কোনো পারফরমেন্স আমি দেখছি না, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে আচ্ছা, মিথুন ক্যান বি আ গুড অপশন, ট্রাই করা যায়। বাট রিসেন্টলি দেখেন টেস্ট সিরিজেও কিন্তু ওকে নেওয়া হয়েছে, ওকে কিন্তু ডমিঙ্গো অনেক ট্রাস্ট করে, ওর টেকনিক সবকিছুতে হি ইজ নট দ্যাট ব্যাড, ঠিক আছে। ডমিঙ্গো ওকে ট্রাস্ট করে, তাকে ফেভার করে, তাই প্রত্যেকটা সিরিজে তাকে নেওয়া হয়। কিন্তু সে ওই ফেভারের বা ওই প্রেফারেন্সের যে ওকে যে পছন্দ করতেছে কোচ, ও কিন্তু ওই পছন্দের রিটার্নটা দিতে পারছে না, ঠিক আছে। ও কিন্তু ওর থেকে যেটা এক্সপেক্ট করা হচ্ছে ওই পারফরমেন্সটা দিতে পারছে না। আর আমরা যদি ওর প্রিভিয়াস রেকর্ডের কথা ধরে ওকে যদি নিউজিল্যান্ডে খেলাই, ঠিক আছে, সবসময় তো পাস কনসিডার করলে হয় না, উই হ্যাভ টু লিভ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড লুক ফর দ্য ফিউচারের যদি আমরা ফিউচারকে কনসিডার করি, মিথুন শুড নট বি ইন আওয়ার প্ল্যান। মিথুন থেকে অনেক ভালো অপশন আছে, সাপোজিটলি ইয়াসির আলী রাব্বি। সো আমার মনে হয় মিথুন মিথুন ইটস স্টিল আমার জন্য ইটস স্টিল আ ডাউট, ও কি পারফর্ম করবে নাকি করবে না। আচ্ছা, নাম্বার 5 এ আরো দুটো অপশন আছে কিন্তু, যেরকম একটা হচ্ছে আফিফ হোসেন আর একটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত আর কি। তো এদের দুজন নিলে যে সুবিধাটা হবে মিঠুনের জায়গায়, প্রথমত এরা দুজনে কিন্তু আমাকে 4-5 ওভার যে কোনো দিনে দিতে পারে যদি কোনো বোলারের দিন খারাপ যায়। সেকেন্ডলি হচ্ছে এরা দুজনে কিন্তু অনেক অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, শেষের দিকে এসে কিন্তু একটা ক্যামিও খেলে যেতে পারে। আর দুজনের রিসেন্ট ফর্মও কিন্তু অনেক ভালো, যেরকম ফিফের রিসেন্ট বঙ্গবন্ধু টি-20 কাপটা ভালো গিয়েছিল, প্লাস মোসাদ্দেক কিন্তু কয়েকদিন আগে টি10টা খেলে আসছে, যেখানে তার রিসেন্ট ফর্মও ভালো ছিল। কিন্তু মোসাদ্দেকের কিন্তু একটা ভালো বোলিং রেকর্ড আছে নিউজিল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017-তে। আর তারা কিন্তু দুজনই অনেক ভালো ফিল্ডার, যদি আমি কম্পেয়ার করি তারা কিন্তু অনেক রান সেভ করতে পারবে নিউজিল্যান্ডের মাটিতে আর কি। তাহলে যদি এখন যেহেতু এরকম কিছু প্লেয়ারের নাম আসলো, যেহেতু ইয়াসির আলীর নামটা একবার আসলো, আমি ইয়াসির আলী নিয়ে জাস্ট আরেকটা কোয়েশ্চেন করতে চাই যে তাহলে কি ইয়াসির আলী থাকলে আমাদের এই নাম্বার 5 স্পটটার একটা বেটার অপশন অ্যাভেলেবল থাকতো যদি ইয়াসির আলীকে সিলেক্ট করা হতো এই 20 ম্যান স্কোয়াডে? আচ্ছা দেখেন, ইয়াসির আলী কিন্তু হিজ আ কনসিস্টেন্ট পারফর্মার, ঠিক আছে। ডোমেস্টিকলি ওর স্ট্যাটসই যদি দেখতে হয়, ওর যদি ফার্স্ট ক্লাস রেকর্ডস দেখেন, লিস্টে রেকর্ডস দেখেন, বা টি20 রেকর্ডসই দেখেন না কেন, হি অ্যাভারেজেস রিয়েলি ওয়েল। ও কিন্তু ভালো রানস আছে। ও কিন্তু রিসেন্টলি কনক্লুডেড বঙ্গবন্ধু টি20 কাপেও খুবই দুর্দান্ত ব্যাটিং করেছে, মুশফিককে সাপোর্ট দিয়েছে, মিডল অর্ডারকে, ও টিমকে কোল্যাপস থেকে অনেকবার বাঁচিয়েছে। এরপর দেখেন আয়ারল্যান্ড বুলসের সাথে যদিও ওটা ফার্স্ট ক্লাস খেলা ছিল, আয়ারল্যান্ড বুলসের সাথে হি স্কোরড সামওয়্যার অ্যারাউন্ড 92, ঠিক আছে। কিন্তু ওই ইনিংসটার মধ্যে অনেকটা ওডিআই ছাপ ছিল, ঠিক আছে। 92 অফ ধরেন 116-17 বল আই গেস। সো ওখানে কিন্তু আমরা দেখেছি ওর টেকনিক, ওর ধরেন ব্যাটিং স্টাইল, ওর টেম্পারমেন্ট বা পেশেন্ট ইন দ্য ক্রিজ। ও কিন্তু ভালো বলগুলোকে ডিফেন্ড করছিল আর খারাপ বলগুলোকে পানিশ করছিল। সো ওর মধ্যে একটা প্রপার ক্লাসিক ব্যাটসম্যানের যেসব এবিলিটিস থাকা লাগে সবই কিন্তু আছে। এরপর যদি কথা বলতেই হয়, ও কিন্তু রিসেন্ট লাস্ট 2 ইয়ার্স ধরে বাংলাদেশ টিমের পাইপলাইনে বরাবরই ছিল। ওর কিন্তু ও ভালো খেলেছে বলে ও বাংলাদেশ টিমের সাথে ধরেন আয়ারল্যান্ড সিরিজ থেকে বাংলাদেশ দলের সাথে ছিল। ও কিন্তু ড্রেসিং রুমে একটা এক্সপিরিয়েন্স আছে অলরেডি, ওর কিন্তু একটা ভালো বন্ড অলরেডি আছে টিমের সাথে। কিন্তু এটা দুর্ভাগ্যই বলতে পারেন যে ও
ফার্স্ট টিম ম্যাচেস পাচ্ছে না, বাট ওর পারফরমেন্সের পর ওকে ওই সুযোগটা দেওয়া হচ্ছে না, ওকে আরো টেস্ট করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে নিউজিল্যান্ডের মতন কন্ডিশনসে হি কুড হ্যাভ বিন আ ওয়ে বেটার অপশন দেন মিথুন, বিকজ মিথুনের আহ, আগের ফর্ম যদি আমরা দেখি, হি ওয়াজ গুড বোথ ডোমেস্টিকলি আর ইন্টারন্যাশনালি, যদি 2018-19 এর কথা বলি। বাট ইয়াসির আলী রাব্বি কিন্তু তখনও ভালো ছিল আর এখনো ভালো খেলছে ডোমেস্টিকলি, বাট ওকে ইন্টারন্যাশনালি সুযোগটা দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা যদি নিউজিল্যান্ডের কন্ডিশনস এর ব্যাপারে কথা বলি, ইটস লাইক হেভেন, লাইক ফর এনি ব্যাটসম্যান। স্পোর্টিং কন্ডিশনস, ঠিক আছে, ব্যাটিং এ কিন্তু একবার সেট হয়ে গেলে কিন্তু ওখানে ইয়াসিরের মতন ব্যাটসম্যানরা যারা টেকনিক্যালি অনেক সাউন্ড, তারা কিন্তু অনেক ভালো রান হি লাইক করতে পারে। স্পেস অন দ্য বল, সো ওর জন্য অ্যাকচুয়ালি অনেক সুটেবল হয়ে যায়। হ্যাঁ, প্লাস তাও আমি বলবো আচ্ছা ঠিক আছে, ইয়াসিরের কিছু একটা হলো ফিটনেস কনসার্ন থাকতেই পারে, কিন্তু মোরলে যদি জেনারেলি দেখি আমরা, ও কিন্তু ওই কন্ডিশনসের জন্য একটা সুটেবল ব্যাটসম্যান। আর মিডল অর্ডারে যেখানে সাকিব নাই, আর আমরা জানি সাকিবকে রিপ্লেস করার জন্য একটা এক্সট্রা বলার আর একটা এক্সট্রা ব্যাটসম্যান লাগবে, ওই ব্যাটিং স্লটটা ইয়াসির আলী অনেক ভালোভাবে ফুলফিল করতে পারতো আমার মনে হয়। ঠিক আছে, সো এখন বিসিবি ভালো জানে, টিম ম্যানেজমেন্ট আমার থেকে নিশ্চয়ই বেটার জানে, তাই তারা মিথুনকে নিয়েছে বা মোসাদ্দেককে নিয়েছে বিফোর ওভার হিম। সো আই রিয়েলি হোপ যাদেরকেই নিয়েছে, যদি মিথুনও যদি নাম্বার 5-এ খেলে থাকে, আই হোপ হি গিভস হিজ বেস্ট। ও 2019 নিউজিল্যান্ড সিরিজে যে পারফরমেন্সটা দিয়েছি, আই হোপ হি ক্যান রিপিট ইট এগেইন, বিকজ এন্ড অফ দ্যাট ইজ মানে ও যদি পারফর্ম করে আমাদের দেশের জন্যই ভালো। রাইট, এটাই আর কি। যেহেতু ফিনিশিং নিয়ে একটা প্রশ্ন উঠলই, আবারও বলছি যে ফিনিশিংটা তাহলে একটা বড় গ্যাপ বাংলাদেশ অনেক সময় ভোগ করেছে। এখন নাম্বার 7-এ কিন্তু মোসাদ্দেক হোসেন, বলা যায় যে ইন রিসেন্ট টাইমস মোসাদ্দেক হোসেন হ্যাড ওয়ান অফ দ্য লংগেস্ট রানস গিভেন টু এনি প্লেয়ার বাংলাদেশ দলের অ্যাট নাম্বার 7। এখন তাহলে কি আমরা নাম্বার 7-এ মোসাদ্দেক হোসেনকে ফেরত দেখছি, নাকি স্কোয়াডের অন্য কেউ, মেবি মাহেদী হাসানকে আমরা নাম্বার 7 এক্সপেক্ট করতে পারি? আচ্ছা, এখানে আমি আগে বলবো, আমার মনে হয় আমরা যার কথাই না বলি, আমরা অনেক মাহিদি নিয়ে কথা বলতে পারি, মোসাদ্দেক নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমার মনে হয় আপাতত বিসিবি উইল স্টিল আই গেস প্রেফার সৌম্য। বাট আমি পার্সোনালি সৌম্যকে চাবো না ওই পজিশনে। সৌম্য ইজ আ ক্লাসিক টপ অর্ডার ব্যাটসম্যান, ও যাই খেলে ও কিন্তু ইজ আ গুড স্ট্রোক মেকিং প্লেয়ার। ও কিন্তু টপ অর্ডারে কিছুটা হলেও ভালো কন্ট্রিবিউশন দিতে পারবে। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথেও যে নাম্বার 7-এ এসে ও কিন্তু অতটা কমফোর্টেবল বোধ করছিল না, ওর কিন্তু সেট হতে টাইম লাগছিল, হি ওয়াজ নট অ্যাট হিজ বেস্ট। ঠিক আছে, ওর তো ফুটওয়ার্কে প্রবলেমস আছে, তো নাম্বার 7-এ ওকে আমি অতটা কিছু করতে দেখি না, হি ওয়াজ লাইক ফেসিং সাম ট্রাবল, তো সেট হইতে পারছিল না, সব কথা শেষ কথা। তো ওই জায়গায় এখন যেহেতু মোসাদ্দেককে টিমে রাখা হয়েছে, আর তাজউদ্দিন ভাইয়া যেহেতু বলেছে মোসাদ্দেক উইল গিভ ইউ এক্সট্রা বোলিং অপশন, আর যেহেতু সাকিব নাই, একটা এক্সট্রা স্পিনিং অপশন দিতে পারবে মোসাদ্দেক আমাদেরকে, যা তাজউদ্দিন ভাই বলেছে 5-6 ওভার ইজিলি দিতে পারবে, আর ওর প্রিভিয়াস রেকর্ডসও ভালো নিউজিল্যান্ডের সাথে। ওইসব যদি পাশে রাখি, মোসাদ্দেক এজ আ ফিনিশার যদি আমাদের কথা বলতে হয়, মোসাদ্দেক কিন্তু হিজ আ ট্রাইড অ্যান্ড টেস্টেড প্লেয়ার এট নাম্বার 7। ও কিন্তু বরাবরই 7-এ ওকে যত দিনই ও জাতীয় দলে খেলেছে, ওর ওই শর্ট স্প্যান অফ টাইম ক্যারিয়ারে ও কিন্তু মেজরিটি টাইমে এট নাম্বার 7 খেলেছে, ও নাম্বার 7-এ পারফর্মও করেছে। আমরা যদি 19-এর ওয়ার্ল্ড কাপের আগে আয়ারল্যান্ড সিরিজের কথাই যদি বলি, আয়ারল্যান্ডে কিন্তু সে ওয়েস্ট ইন্ডিজের সাথে ট্রাই নেশনের ফাইনালে ও কিন্তু অনেক বড় পার্ট প্লে করেছিল আমাদের ফার্স্ট ট্রাই নেশন ট্রফি জিতানোর জন্য। ওখানে একটা 50 অড একটা ইনিংস ছিল, অনেক কুইক টাইমে ও রানস গুলো তুলে নিয়ে এসেছিল। ঠিক আছে, আর ও টি-20-তে ও এজ আ ফিনিশারই খেলে থাকে, আর ও যখন একবার সেট হয়ে যায়, ও যদি একবার বলকে মিডল করা শুরু করে, ও কিন্তু অল ওভার দ্য পার্ক খেলতে পারে। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি সাউথ আফ্রিকার সাথে হি স্কোরড সাম গুড রান, যেটা আমাদের মানে টোটাল স্কোরকে আগিয়ে নিয়ে যেতে হেল্প করেছিল। তো ওভারঅলি যদি দেখি, ওর বোলিং ব্যাটিং বা ওর হিটিং এবিলিটিস যদি আমরা কনসিডার করি, মোসাদ্দেক ইজ আ গুড অপশন। ঠিক আছে, বাট ওখানে আমরা মাহিদি নিয়েও কথা বলতে পারি। আই গেস তাসবিদের কিছু বলার আছে এটা নিয়ে। কিন্তু আমার মনে হয় মোসাদ্দেক ক্যান বি আ গুড অপশন বিকজ হি হ্যাজ এক্সপিরিয়েন্স, বাট ওভার মাহিদি আর কি, মাহিদির থেকে বেশি কিছু একটা এক্সপিরিয়েন্স আছে, তো আই প্রেফার মোসাদ্দেক।
আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই মাহাদির ব্যাপারে, মাহাদির রিসেন্ট ফর্ম কিন্তু অনেক ভালো। বঙ্গবন্ধু টি-20 কাপে অনেক ভালো ছিল। প্লাস বিপিএল যেটা 2019-20 যে সিজনটা ছিল, ওখানেও কিন্তু অনেক ভালো খেলেছিল মাহাদি। তারপরে রিসেন্টলি কিন্তু টি10ও খেলে এসেছে। প্লাস মাহাদি কিন্তু শেষের 5-6 ওভারে কিন্তু আমাদের অনেক রান করে দিতে পারবে 5-6 ওভার বা শেষের 10 ওভারের দিকে। প্লাস প্লাস বোলিং অপশনও কিন্তু মাহাদি আমাদের একটা দিবে, যদি কোনো বলারের জাস্ট ইন কেস কোনো খারাপ দিন যাও কিন্তু সে ইজিলি 5-6 ওভার আমাদের দিয়ে যেতে পারবে আর কি। আর ও রিসেন্টলি একটা খুব ভালো একটা ইনিংস ছিল প্রেসিডেন্ট কাপে, যেটা ছিল 86 রানের আর কি। আর ওই সময় কিন্তু টিমের অবস্থা অনেক খারাপ ছিল, কত 90 রানে 5 উইকেটের মতো পড়ে গিয়েছিল। ওখান থেকে ওই টিমকে কিন্তু একটা ভালো টোটালে পরে নিয়ে গিয়েছিল আর কি মাহাদি। বাংলাদেশ বোলিং নিয়ে এখন একটা ইনডেপথ সেশন নিয়ে আসছে খালেদ। তো আমি প্রথমে যা বলতে চাচ্ছি ওটা হচ্ছে কি, আমি দেখতে চাই যে নিউজিল্যান্ডে বাংলাদেশ 4টা পেসার নিয়ে একটা বোলিং অ্যাটাক ফর্ম করছে। এটার কারণ হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের কন্ডিশনস। আমরা যতই সিরিজ দেখেছি নিউজিল্যান্ডের, টেস্ট হোক বা টি20 হোক বা ওয়ানডে হোক, সবগুলিতেই কিন্তু পিচগুলি একদম ফাস্ট বোলিং এর জন্য অপটিমাল কন্ডিশনসে ছিল। তো এখানে আমার মনে হয় যে ডিউ টু যে এগুলি একটা গ্রাসি উইকেটের মধ্যে খেলা হয়, ওইখানে কিন্তু স্পিন একটা লায়াবিলিটি হয়ে দাঁড়ায়। এটার কারণ হচ্ছে গিয়ে গ্রাসের মধ্যে বল গ্রিপ করবে না। অ্যান্ড লাস্ট যে সিরিজটা হয়েছিল নিউজিল্যান্ডের ওয়ানডে, ওটা হচ্ছিল ইন্ডিয়ার এগেনস্টে। সেখানে কিন্তু ইন্ডিয়ার যে টপ স্পিনার যেমন ইয়াদব, দেন তারপর আছে গিয়ে চেহাল, ওরা কিন্তু বেশি উইকেট পায়নি ওইখানে। ওইখানে মেজরিটি অফ দ্য উইকেট গিয়েছে হচ্ছে সব পেসারদের কাছে, অ্যান্ড পেসাররাই কিন্তু সিরিজটা ডমিনেট করেছে উইথ দ্য অ্যাগ্রেসিভ বোলিং। প্লাস আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমরা রিসেন্টলি মুস্তাফিজের সুইং বোলিং দেখেছি, তারপর তাসকিনের পেস দেখেছি। তাসকিন কিন্তু মিরপুরের পিছেই 146 কিলোমিটার পার আওয়ার হিট করেছে। অ্যান্ড নিউজিল্যান্ডের মতো একটা অপটিমাল ফাস্ট বোলিং কন্ডিশনসে ডেফিনেটলি তাসকিন প্রবাবলি আরো ভালো বোলিং করবে। খালি তাসকিন না, এখানে আমি আরো একটা জিনিস দেখতে চাচ্ছি, ওটা হচ্ছে গিয়ে বাংলাদেশের আন্ডার-19 যে চ্যাম্পিয়ন বোলাররা ছিল, যেমন শরীফুল, দেন অভিষেক দাস। বাট যেহেতু অভিষেক দাস বা ওরা স্কোয়াডে নাই, বাট শরীফুল আছে, ওদেরকে আমি দেখতে চাই ওয়ানডে সিরিজটায় ওরা পারফর্ম করতে। কারণ আমরা কিন্তু নর্মালি এইসব ইয়াং বলারদেরকে বেশিরভাগ আমাদের দেশের কন্ডিশনসেই দেখি, অ্যান্ড বাইরে যখন বড় টিমের সাথে আমরা ট্যুর করতে যাই, তখন আমরা দেখি হচ্ছে গিয়ে সব এক্সপিরিয়েন্স বলারদেরকে বিসিবি প্রেফার করছে। বাট আমরা যদি ইয়াং বলারদেরকে একটা অপরচুনিটি দেই যে একটা অপটিমাল ফাস্ট বোলিং কন্ডিশনসে বোলিং করার, তাইলে কিন্তু আমরা তাদেরকে মানে তাদের বেস্ট দেখতে পারবো। প্লাস তারা কিন্তু ফর্মে, তাদেরকে আমরা বঙ্গবন্ধু টি20 কাপেও দেখেছি ভালো বোলিং করতে। তারপর রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের সিরিজেও তারা অনেক ভালো বোলিং করেছে। তাসকিন তার পেস দেখিয়েছে। প্লাস তাসকিন কিন্তু লকডাউনের ভিতরে অনেক প্রচন্ড হার্ড ওয়ার্ক করেছে। অ্যান্ড আরেকটা এক্সাইটিং জিনিস যেটা আমি খুব আশা করছি যে নিউজিল্যান্ডেও দেখতে পারবো, ওটা হচ্ছে গিয়ে মুস্তাফিজের সুইং বোলিং। মুস্তাফিজ কিন্তু উইকেট পেয়েছে একটা এরকম আউট সুইং একটা ডেলিভারি করে। এটা খুবই একটা এক্সাইটিং জিনিস, অ্যান্ড আই হোপ যে নিউজিল্যান্ডে গিয়ে সেটা ইউটিলাইজ করতে পারবে। আর স্পিনের দিক দিয়ে আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে মিরাজ কি একটা লায়াবিলিটি হয়ে দাঁড়াবে না যদি পিচের মধ্যে বল গ্রিপ না করে? সো আমার টিমে কিন্তু একটা স্পিনার থাকেই। সো এখন মাহমুদুল্লাহ খেললে একটা পার্ট টাইম স্পিনার থাকবে, ওইটা প্রবলেম নাই। বাট মিরাজ খেললে একটা মেইন স্পিনার থাকবে। বাট আমি চাই যেটা, ওটা হচ্ছে গিয়ে বাংলাদেশ 4টা মেইন পেসার দিয়ে একটা বোলিং অ্যাটাক ফর্ম করবে, যারা ফুল স্পেল বোলিং করবে। অ্যান্ড আরেকটা ইস্যু আমার যেটা মনে হয়, এটা হচ্ছে রুবেল হোসেন। বিসিবি জেনারেলি এক্সপিরিয়েন্স প্রেফার করে। এখন রুবেলকে আমরা রিসেন্টলি দেখেছি ওয়েস্ট ইন্ডিজে, মানে
ওর লাইন লেন্থ ঠিক ছিল না, ওর ও শর্ট বল করছিল। মানে এই পডকাস্টের শুরুর আগেই আমরা একটু ডিসকাশন করছিলাম, ওইখানে সামিন একটা জিনিস বলেছে, এটা হচ্ছে গিয়ে রুবেল ওর মনে হয় যে ওর লাইন লেন্থের দিকে ও ফোকাস করছে না, ও মেইনলি পেসটাকে ফোকাস করাচ্ছে। বাট নিউজিল্যান্ডের কিন্তু অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে, ওইখানে গিয়ে যদি আমরা একটু ওদেরকে এক্সট্রা উইথ তো দেই। অ্যান্ড নিউজিল্যান্ড কিন্তু একটা হোম গ্রাউন্ড বুলি টিম, ওরা ওরা অনেক ডমিনেটিং একটা টিম, প্লাস ওদের ব্যাটিং অনেক অ্যাগ্রেসিভ। সো এনি টাইপ অফ উইথ নিউজিল্যান্ড ওইটা ক্যাপিটালাইজ করবে ওদের জন্যে। আর বাংলাদেশের ইউথ কিন্তু অনেক ভালো, প্লাস আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও দেখেছি ওদের পারফরমেন্স অনেক ভালো ছিল, ওরা কনসিস্টেন্ট ছিল, লাইন লেন্থও ভালো। অ্যান্ড এটা একটা মানে খুবই ভালো একটা অপরচুনিটি, বিকজ নিউজিল্যান্ডের হয়তো বা কয়েকটা প্লেয়ার আইপিএল এ যাবে, বাট এখানে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এবার আন্ডার-19 বলারদেরকে বা ওই আগের টিমের বা ইউথদেরকে একটা অপরচুনিটি দেওয়ার। অ্যান্ড আমি চাই যে ওরা একটা অ্যাগ্রেসিভ 4টা পেসার নিয়ে যাবে। অবশ্যই খালেদের সব কথার সাথে আমি একমত, কিন্তু ও এখানে কিন্তু একটা নিউজ মিরাজ নিয়ে একটা কথা তুলেছে, ঠিক আছে? সো যেহেতু ও বলেছে যে মিরাজ পিচ থেকে অতটা গ্রিপ পাবে না, ইটস কমপ্লিটলি ট্রু। এখন আমাদের ধারণা কি, মিরাজ রিসেন্টলি ওডিআইতে র্যাঙ্কিং এ 4th চলে এসেছে। সো ইনডিড হি ইজ পারফর্মিং গুড। ওর ট্যালেন্ট, ওর ধরেন ওর কেপেবিলিটিস সম্পর্কে আমাদের সবাই ধারণা বরাবরই আছে। হি ক্যান বি আ চ্যাম্পিয়ন প্লেয়ার এনি ডে এনি টাইম। বাট আমার কথা হচ্ছে, নিউজিল্যান্ড এমন একটা দেশ যেখানে পিচে, যেখানে উইকেটসে স্পিনাররা অনেক হার্ডলি কোনো কিছু এক্সট্রাক্ট করতে পারে বা কোনো বেনিফিট পায়। আমরা চেহালের কথাই খালেদ বলেছে, ইন্ডিয়ার কথা বলেছে, ওরা কিন্তু অ্যাজ এ স্পিনার মিরাজ থেকে কিন্তু কিছুটা হলেও বেটার। ওদের ভ্যারিয়েশন যাই বলেন, দে আর অ্যাবভ মিরাজ ইন এভরি ওয়ে, ঠিক আছে? মিরাজকে কোনো অংশে আমরা নিচু করছি না বা আমি নিচু করছি না, বাট আমার মনে হয় মিরাজ নিউজিল্যান্ডে গিয়ে অতটা কিছু কোনো পারফরমেন্স দিতে পারবেন আমার মনে হয়, বিকজ ওখানে পিচের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। মিরাজ এমন একটা প্লেয়ার, ও কিন্তু হি ডিপেন্ডস অন দ্য পিচ ফর হিজ বোলিং। পিচ যদি স্পিনার দেখে হেল্প না করে, মিরাজ কিন্তু অতটা পারফর্ম করতে পারে না। আর আমরা 19 ওয়ার্ল্ড কাপে দেখে এসেছি ওর ইকোনমি কিন্তু বরাবরই প্রত্যেক ম্যাচে অনেক হাই ছিল। আর মিরাজ কিন্তু বারবার একটা কথা বলে, ও যদি উইকেটও না পাইতে পারে, হি ওয়ান্টস টু মিনিমাইজ দ্য ইকোনমি, যাতে বাকি উইকেট টেকিং বোলার বাংলাদেশে ওরা যাতে ব্যাটসম্যান, মানে মিরাজ এমন একটা প্রেসার ক্রিয়েট করতে যায় যাতে অন্য বোলাররা যদি উইকেট নিতে পারে, ওই প্রেসারে ব্যাটসম্যানদের ভোলাটিলিটিটাকে কাজে লাগায় ওরা যদি উইকেট নিতে পারে। বাট আমার কথা হচ্ছে, মিরাজ কিন্তু স্পোর্টিং কন্ডিশনস, এরকম ওয়েস্টার্ন কন্ডিশনসে কিন্তু অতটা এফেক্টিভ না। আর মিরাজকে খেলালে কিন্তু নো ডাউট মিরাজ ইজ আ গুড ব্যাটসম্যান, হি ইজ ইমপ্রুভিং। আমরা টেস্ট সিরিজেও দেখেছো ভালো খেলেছে, বাট মিরাজ কোনো অংশে কিন্তু একটা ফিনিশার হিসাবে আমরা মিরাজকে দেখতে পারি না। আর ওডিআইতে মিরাজের রেসপন্সিবিলিটি বা রোল কি টিমে, মিরাজ কিন্তু সাধারণত 9-এ খেলে আসে, ঠিক আছে, বা 7-এ খেলানো যায় মিরাজকে, কিন্তু ওই পজিশনে আমাদের এমন একটা প্লেয়ার লাগবে যে হিট করতে পারবে, লাইক লাস্ট 10 ওভারে অল ওভার দ্য পার্ক খেলতে পারবে, একটা কুইক ফেয়ার ক্যামিও করতে পারবে যাতে টিমের রান কুইকলি আগায় যায়। মিরাজ কিন্তু আমার মনে হয় না ওই জিনিসটা দিতে পারবে আমাদের দলকে, ঠিক আছে? আর আমার মনে হয় টেস্ট এন্ড ওডিআই এর মধ্যে অনেকটা বিশাল ডিফারেন্স আছে। টেস্টে যদি আমরা মানে যেহেতু মিরাজ টেস্টে 8-এ খেলে, টেস্টের নাম্বার 8-এ খেলা আর ওডিআই নাম্বার 9 বা 8 বা 7-এ খেলা, ইটস টোটালি ডিফারেন্ট। টেস্টে ওই ফিনিশিং এর ওই প্রেসারটা থাকে না। আর আমার মনে হয় মিরাজ ইজ মোর লাইক আ ব্যাটসম্যান, যে একটু সেট হবে, একটু ক্লাসিক্যাল শট থাকবে। বাট মানে ওইসব যদি আমরা বিবেচনা করি, মিরাজ কিন্তু নাম্বার 9 বা 7 এর ব্যাটসম্যান না। ওকে খেলাতে হলেও টপ অর্ডার খেলাতে হবে বা একটু উপরে নিয়ে খেলাতে হবে। এছাড়া ওর ব্যাটিং এ যদি বলেন, আমরা মনে হয় না ওই পজিশনে অত কিছু একটা দিবে, ঠিক আছে? আর আমরা সাইফুদ্দিন তো আমাদের অলরেডি আছে, সাইফুদ্দিনের সাথে আমরা আগেও বলেছি, সাইফুদ্দিনের সাথে ব্যাকআপ দেওয়ার জন্য আমরা উই ক্যান ব্রিং ইন উই টকড অ্যাবাউট মোসাদ্দেক আর মাহিদি, ঠিক আছে? সো আমার মনে হয় এই
এই সিচুয়েশনে আমার মনে হয় না মিরাজকে অতটা লাগবে, বাট ইফ হি প্লেজ হি ইজ আ চ্যাম্পিয়ন প্লেয়ার, ও আমি জানি ওর ওই পোটেনশিয়ালটা আছে, হি ক্যান গিভ হিজ বেস্ট। তো আমার মনে হয় উই শুড, যা খালেদ বলেছে, একটা স্পিনার এক্সট্রা না খেলে আমাদের একটা পেসিং, মোর লাইক আ পেসিং অ্যাটাক নিয়ে খেলা উচিত, ওইটা আরো একটু এফেক্টিভ হবে আর কি। 4 ফ্রন্টলাইন পেসার্স, যেটা বুঝলাম যে দুজনই খালেদ সামিন দুজনই, আমার ধারণা তাসবিদও সেমভাবে একটা 4 পেসার ফ্রন্টলাইন অ্যাটাক দেখতে চাচ্ছে বাংলাদেশের কাছ থেকে, যেটা এর আগে আমরা, এখন এটা শুনলেই হয়তো অনেকের 2015 ইন্ডিয়া সিরিজের কথা মনে পড়বে, যেখানে এরকম একটা অ্যাটাক নিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে সিরিজ হারিয়েছিল। সো হয়তো এবারও আমরা সেটা দেখতে পারি। এখন অফকোর্স অপোনেন্টস নিয়ে কথা বলাটাও ইম্পর্টেন্ট। হোম টিম নিউজিল্যান্ড, আমরা সবাই জানি তারা হোম গ্রাউন্ডে কতটা স্ট্রং, এন্ড শুধু হোম গ্রাউন্ডে না, রিসেন্টলি তাদের ওয়ান ডে ফর্ম, মানে রিসেন্টলি বলতে তারা 1 বছর ধরে ওয়ান ডে না খেললেও তার আগে স্পেশালি ওয়ার্ল্ড কাপটা কাউন্ট করলে তারা ওয়ান ডেতে বেশ ভালো সময় কাটাচ্ছে। এখন নিউজিল্যান্ড নিয়ে কিছু বলার আগেই বলে রাখা ভালো, নিউজিল্যান্ড স্কোয়াড ঘোষণার আগে আমরা এই পডকাস্টটি রেকর্ড করছি, তাই কিছুটা স্পেকুলেট করতে হলো যে তারা তাদের বেস্ট পসিবল স্কোয়াড প্রেজেন্ট করবে, কেননা ওডিআই সুপার লিগের একটি অংশ এটা। তবে আমরা হয়তো তাদের কিছু প্লেয়ারের ওডিআই ডেবিউ দেখতে পারি, যাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম: টপ অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে টি20তে খুবই ভালো খেলছে বর্তমানে, এবং রিসেন্টলি অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা দুর্দান্ত 99 নট আউট ইনিংস খেলেছে। উইকেট রক্ষক গ্লেন ফিলিপস এবং অলরাউন্ডার ড্যারেল মিচেলকেও আমরা দেখতে পারি। সাথে হয়তো কলিন মনরোর মতো কিছু প্লেয়ারদের একটা কামব্যাক আশা করা যায়। তবে নিউজিল্যান্ড টপ অর্ডার নিয়ে আমি যদি একটু শুরুতেই কিছু বলি, বাংলাদেশ টপ অর্ডারের মতো অনেকটা নিউজিল্যান্ড টপ অর্ডারও একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন রাখতে পছন্দ করে, এবং তাদের রিসেন্ট মোস্ট ওডিআই সিরিজ এবং ওয়ার্ল্ড কাপের লাস্ট কিছু ম্যাচ দেখলেও তারা মার্টিন গাপটিল এবং হেনরি নিকলসকে এই পজিশনটাতে রাখতে পছন্দ করছে। মার্টিন গাপটিল রিসেন্টলি টি20তে সেও একটা 90+ ইনিংস খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং তার লাস্ট কিছু ওয়ান ডে ইনিংসেও বেশ ভালো কিছু স্কোর আছে। হেনরি নিকলস আরেকজন টেকনিক্যালি ভেরি সলিড প্লেয়ার, সে টেস্টে খুব ভালো খেলে থাকে, এবং ওয়ান ডেতে সে হয়তো মার্টিন গাপটিলের মতো এতটা অ্যাগ্রেসিভ না, এতটা ডেঞ্জারাস না সে, কিন্তু সে বেশ কনসিস্টেন্ট, স্পেশালি অ্যাট হোম। বাট এর পরের ব্যাটসম্যানদেরকে নিয়ে যদি কিছু কথা বলার থাকে, তাহলে তাসবিদের একটু অপিনিয়ন জানতে চাই যে নিউজিল্যান্ডের নাম্বার 3 বা মিডল অর্ডার নিয়ে ওর কী ধারণা। নিউজিল্যান্ডের কিন্তু মিডল অর্ডার অনেক স্ট্রং। গত যদি 3-4 বছরের যদি আমি হিসাব করি, তাদের কিন্তু মেজরিটি রান ওখান থেকে এসেছে, যেখানে উইলিয়ামসন, তারপরে টম লেইথাম, তারপর রস টেলরদের মতো ব্যাটসম্যানরা আছে। আর তারা কিন্তু মোটামুটি বেশিরভাগ রানই ওখান থেকে আসে আর কি। আর লেট মিডল অর্ডার নিয়ে যদি কথা বলি, ওখানে কিন্তু জেমস নিশাম, তারপরে কলিন গ্র্যামনহোমদের মতো ব্যাটসম্যানরা আছে, যারা কিনা লাস্টের 10 ওভার বা 5 ওভার কিন্তু ক্যাপিটালাইজ করতে পারবে। বা নিউজিল্যান্ডের, যেহেতু আপনি নিউজিল্যান্ডের মিডল অর্ডার নিয়ে কথা বলেছেন, নিশাম, তারপর কলিন ডি গ্র্যান্ডহোমের কথা বলেছেন, সাথে কিন্তু আমরা স্যান্টনারেরও কথা বলতে পারি। স্যান্টনার কিন্তু ইজ আ হ্যান্ডি ফিনিশার, ওকে কিন্তু ফিনিশিং রোলেও বরাবরই হি ইজ গুড, ঠিক আছে। সো নিশাম তো আছে, কলিন ডি গ্র্যান্ডহোম আছে। সো মিডল অর্ডার থেকে যদি আমরা আস্তে আস্তে একটু বোলিং এর দিকে যাই, বোলিং এ কিন্তু নিউজিল্যান্ডের বোলিং লাইন আপটা, যে বোলিং পেস, মেইনলি যে পেস বোলিং অ্যাটাকটা, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, নো ডাউট। ওরা কিন্তু বরাবরই সব সময় ডমিনেট করে আসছে, ঠিক আছে। আর ওদের যদি কিছু প্লেয়ারের কথা বলতেই হয়, যেমন বোল্ট আছে, বোল্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট পেসার্স ইন দ্য ওয়ার্ল্ড। সাথে একটা নতুন ট্যালেন্ট এসেছে, জেমিসন, 7 ফুট লম্বা একটা বলার। ওরকম বলারদের এগেন্স্ট আমাদের প্লেয়াররা অনেক কমই খেলেছে, আর খেললেও ওরা কিন্তু অনেক ট্রাবল ফেস করেছে। আর জেমিসন কিন্তু হিজ আ threat, he's a major threat, he was a major threat to many big teams, like at least test format. So ওর সুইং, ওর পেস, সব মিলে হিজ আ কমপ্লিট প্যাকেজ। আর জেমিসনের কথাও যদি বাদ দিই, আমরা যদি সাউদির কথাই বলি, সাউদির ব্যাপারে আর কি আর বলার আছে, হিজ আ এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, কথা না বললেই নেই। ও কিন্তু বরাবরই টিমের সাথে আছে। আর যদিও বোল্ট নাও খেলতে পারে ডিউ টু হিজ আইপিএল, ডিউ টু আইপিএল কামিং, আর মানে ও আইপিএল কে মোস্ট প্রবাবলি আর্টিকেলসে দেখা যাচ্ছে বা পড়ছি আমরা যে মোস্ট প্রবাবলি বোল্ট আইপিএল খেলতে যাবে, তখন কিন্তু হতে পারে সাউদি অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার সাউদিকে খেলাতে পারে। এবং সাউদি কিন্তু নতুন বলে
প্রচন্ড ভালো। সাউদির সাথে আহ, নতুন কিছু আমরা ফেস দেখতে পারি যদি বোল্ট না থাকে। আর আমরা জানি লকি ফার্গুসনের একটু ইনজুরি কনসার্ন আছে সো ও কিন্তু হি স্টিল আ প্রবাবল, আর ও থাকলেও বাংলাদেশের জন্য ইট উইল বি আ গুড চ্যালেঞ্জ, ইট উইল বি আ মেজর চ্যালেঞ্জ বিকজ ফার্গুসন বোল্ট এরা কিন্তু বা নিউজিল্যান্ড যে বলারের কথা বলেন না কেন এরা কিন্তু প্রচন্ড পেসিভ, তাদের প্রচন্ড সুইং আছে বলে তারা কিন্তু দুর্দান্ত বাউন্সার দিয়ে থাকে। আর বাংলাদেশি বলার ব্যাটসম্যানদের মানে ইনিশিয়ালি ওপেনিং এর দিকে যদি আমরা দেখি ওরা কিন্তু নতুন বলে সুইংটা ট্যাকেল করতে ওরা বরাবরই ট্রাবল ফেস করে, ঠিক আছে। তো বোল্ট না থাকলেও বাকি যে বলার গুলো আছে ধরেন জেমিসন, বা আমরা নতুন কিছু মুখও দেখতে পারি যেমন ডাফিকে দেখতে পারি, বা ধরেন সেট ট্রান্সকে দেখতে পারি, বা হামিশ বেনেটকে দেখতে পারি। সেট ট্রান্স আর হামিশ বেনেট দে আর নট নিউ, ওরা আগেও বাংলাদেশের সাথে খেলেছে, ওদের বাংলাদেশের সাথে ভালো পারফরমেন্স আছে, ওদের এক্সপিরিয়েন্স আছে, প্লাস ওরা ফোর্থ কাপেও ভালো খেলছে। তো আমার মনে হয় নিউজিল্যান্ড অ্যাজ আ বোলিং ডিপার্টমেন্ট ওদের মেইন যদি বোল্টও না খেলে দে উইল বি আ মেজর থ্রেট টু আওয়ার ব্যাটসম্যান, ঠিক আছে। বিকজ আমাদের ব্যাটসম্যানে যা বলেছে ওরা কিন্তু নতুন বলে সুইং বা পেসটাকে ট্যাকেল করতে তারা বরাবরই ট্রাবল ফেস করে, বিকজ আমরা নিউজিল্যান্ডের পেসার্সদের মতন পেসার আমাদের দেশে পাই না বা অমন উইকেটসও পাই না। So it will be a good challenge. It will be good to see নিউজিল্যান্ড বলাররা কেমন করে। আর আমরা যদি আমাদের ব্যাটসম্যানরা তাদেরকে ভালো ট্যাকল দিতে পারি ইনিশিয়ালি, আমরা আশা করতে পারি বাংলাদেশ একটা ভালো পজিশনে যাবে। আর সাথে আমরা নিশাম তো আছি, কলিন ডি গ্র্যান্ডহোম আছে, তারা সিরিয়াল উইকেট টেকার, তারা কিন্তু অনেকবার আমরা দেখেছি মিডল ওভার্সে ধরেন 30 বা বলটা যখন পুরানো হয় ওরা বোলিং এ এসে কুইক মিডল অর্ডার মানে অপোনেন্ট টিমের মিডল অর্ডারটা ব্রেকডাউন করে ফেলতে পারে, ওরা কিন্তু কুইক ফায়ার উইকেটস নিতে পারে, ঠিক আছে। কলিন ডি গ্র্যান্ডহোমের এই টেন্ডেন্সিটা আছে পার্টনারশিপ ব্রেক করার, সেম উইথ জিমি নিশাম। সো আমার মনে হয় নিউজিল্যান্ড একটা খুবই ব্যালেন্সড একটা বোলিং লাইন আপ নিয়ে নামবে। ওদের নতুন প্লেয়ার হইলেও তাদের নতুন প্লেয়াররাও কিন্তু বেস্টটাই দিবে। নিউজিল্যান্ড এজ আ টিম অনেক হার্ড ওয়ার্কিং, ওদের প্রত্যেকটা প্লেয়ারই হার্ড ওয়ার্ক করে। আর সাথে একটা স্পিনার তো আছে স্যান্টনার, ও বাংলাদেশের সাথে অনেকবার খেলেছে, হি ইজ আ ভেরি অ্যাকুরেট বলার, ওর হাইটের জন্য ওর ফ্লাইট দিতে পারে বলে। ওভারঅল আমি বলবো স্পিন বোলিং এর দিক থেকেও নিউজিল্যান্ড ভালো পজিশনে আছে। সাথে একটা চাইনাম্যানের ইনক্লুশন দেখতে পারি, বা ইস্টোডিকে খেলতে দেখতে পারি আবার ওডিআইতে। সো লেগ স্পিনার বা একটা চাইনাম্যান যদি ইনক্লুডেড হয় নিউজিল্যান্ড টিমে, বাংলাদেশের জন্য কিছুটা হলেও ট্রাবল ফেস হবে। কিপিং ইন মাইন্ড ওদের পেস অ্যাটাকটা অনেক ভালো, বাট আমি আশা করি বাংলাদেশ দে উইল গিভ देयर বেস্ট। থ্যাংক ইউ সামিন তোমার ফাইনাল কমেন্টসের জন্য। এখন যেহেতু সামিনের থেকে আমরা নিউজিল্যান্ড বোলিং অ্যাটাক নিয়ে শুনলাম, সো মোটামুটি আমরা দুটো স্কোয়াড সাম আপ করে একটা ভালো বিশ্লেষণ শুনতে পারলাম সবার থেকে। সো এখন আমি জাস্ট জানতে চাই পার্সোনাল অপিনিয়ন কার কীরকম। যদি খালেদ তোমাকে দিয়ে শুরু করি, যে এই সিরিজ থেকে তোমার কি এক্সপেকটেশন বা তুমি কি পার্টিকুলারলি দেখতে চাও? আমি পার্টিকুলারলি যা দেখতে চাচ্ছি এটা হচ্ছে কি, আমরা যেহেতু জানি যে অথবা বলা যাচ্ছে যে নিউজিল্যান্ডের কয়েকটা মেইন ব্যাটসম্যান বা ওদের অনেকগুলি প্লেয়ারই প্রবাবলি আইপিএল এর জন্য খেলবে না, সো ওরা একটা হয়তো বা একটা নিউয়ার একটা স্কোয়াড নিয়ে নামতে পারে। তো এটা দেখার আমি যা বলতে চাচ্ছি ওটা হচ্ছে গিয়ে বাংলাদেশকে আমি যে লাস্ট ওয়ার্ল্ড কাপে খেলতে দেখেছি, ওভাল ওরা যখন নিউজিল্যান্ডের সাথে আর সাউথ আফ্রিকা বা যে কোনো স্কোয়াডের সাথেই খেলুক, ওরা কিন্তু অ্যাগ্রেসিভ ছিল না। ওরা ফিল্ডিং মানে অনেক ডিফেন্সিভ একটা ফিল্ড ছিল, প্লাস ওরা ডেথ বোলিং করতেছিল বেশিরভাগ টাইমে টু ডিফেন্ড দ্য রানস। বাট যেহেতু এখানে আমরা একটা অপরচুনিটি দেখছি যে এখানে ওরা প্রবাবলি উইলিয়ামসন ছাড়া খেলবে, সো আমি যা চাই ওটা হচ্ছে গিয়ে যে হাসান মাহমুদ, দেন শরীফুল, মুস্তাফিজ, তাসকিন, এই পেসারগুলি অনেক অ্যাগ্রেসিভ থাকুক। আমি একটা খুবই অ্যাটাকিং একটা ক্রিকেট দেখতে চাচ্ছি এখানে। প্লাস আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছিলাম শুরুতে, ওটা হচ্ছে গিয়ে আলামিন অনেকদিন পর স্কোয়াডে ফেরত এসেছে, বাট আই হোপ যে ও ফর্মে থাকবেন, হি উইল গিভ হিজ বেস্ট। কারণ আলামিন কিন্তু একটা কনসিস্টেন্ট বলার, আর ও কিন্তু লাইন লেন্থ মেনটেন করে বোলিং করে। আমি বলারদের থেকে অ্যাগ্রেশন আশা করি, সেম উইথ ব্যাটসম্যান। কারণ নিউজিল্যান্ড যদি মেইন কয়েকটা প্লেয়ার ছাড়া খেলে, এখানে আমি দেখতে চাই যে বাংলাদেশ একটু অ্যাগ্রেসিভলি খেলুক। এটার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে যে লাস্ট ইয়ারের যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা, ওইখানে কিন্তু
সব প্লেয়াররাই মানে একদম বল ওয়ান থেকেই অ্যাগ্রেসিভ ছিল, তাই না? ওইটাই আমি আশা এক্সপেক্ট করছি এই সিরিজ থেকে, যে বাংলাদেশ নিউজিল্যান্ডে একটা খুব ভালো একটা ফাইট দিবে উইথ আ লট অফ অ্যাগ্রেশন। সামিন, তোমার অপিনিয়নটা যদি একটু ব্রিফলি বলতে, যে এটা নিয়ে এখন তোমার ফাইনাল টেকটা কি? আমিও নিশ্চয়ই অ্যাজ আ বাংলাদেশ ক্রিকেট টিম ফ্যান, একটা অ্যাজ আ ক্রিকেট এনথুসিয়াস্ট, আমি চাবো বাংলাদেশ তাদের সেরাটা দিক। আমিও আশাবাদী, আমাদের দল কিন্তু আর আগের মতো নাই। আমরা অ্যাজ আ টিম উই হ্যাভ গ্রোন আ লট। আমাদের কিছু নতুন ফেসেস দেখতে পারবো আমরা নিউজিল্যান্ড সিরিজে, যেমন খালেদ বলেছে, হাসান মাহমুদ, শরীফুল। আমিও চাবো যে বাংলাদেশ একটা অ্যাটাকিং ক্রিকেট খেলুক, নিউজিল্যান্ডের উপর একটা প্রেশার ফেলুক। সাথে তারা যদি তাদের মেন্টালিটিটাকে স্ট্রং রাখতে পারে, আমার মনে হয় বাংলাদেশ উই আর হোপিং ফর পজিটিভ আউটকামস। সাথে আমি চাবো যে সিনিয়র প্লেয়ার্সরাও যদি একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলুক, আর্লি উইকেট যদি না দিয়ে আসুক। অ্যাজ আ হোল আমি চাবো প্রত্যেকটা প্লেয়ারই, সিনিয়র্স বলেন জুনিয়র্স বলেন, দে শুড গিভ দেয়ার বেস্ট, এন্ড তারা যদি বোথ ফিজিক্যালি আর মেন্টালি স্ট্রং থাকে। তাসবিদ, তোমার অপিনিয়ন কি এখন এই সিরিজ নিয়ে? আমার ওপিনিয়নটা যদি দেই, তাহলে আমি যদি পুরো অনেস্ট থাকি, আমার কিন্তু এত রকম আশা নাই আর কি। কারণ নিউজিল্যান্ডের কিন্তু রিসেন্ট ফর্ম অনেক ভালো। যতগুলা টিম রিসেন্টলি ওখানে ট্যুর করেছে আর কি, সবাই কিন্তু নিউজিল্যান্ডের সাথে কিন্তু সিরিজ হেরে গিয়েছে, যেরকম ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, তারপরে ওয়েস্ট ইন্ডিজ আর কি। নিউজিল্যান্ডের কিন্তু রিসেন্ট প্লেয়ারদের কিন্তু মোটামুটি ফর্মও অনেক ভালো, ব্যাটিং বোলিং দুইটাই। আর লাস্টলি হচ্ছে বাংলাদেশের কিন্তু রিসেন্ট ফর্ম নিউজিল্যান্ডে ভালো না, লাস্ট দুইটা সিরিজই মনে হয় হেরে গিয়েছিল আর কি। তো আমি আশা করি যে বাংলাদেশ কিন্তু ভালো করতে পারে, কারণ বাংলাদেশের রিসেন্ট ওডিআই ফর্মটাও কিন্তু ভালো। কারণ কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জিতলো, তার আগে জিম্বাবুয়ের সাথেও সিরিজ জিতেছিল। তো দেখি কি কি করে এই সিরিজ। অবশ্যই কনফিডেন্সটা আছে, সিরিজ ওই উইন মানে জিতার কনফিডেন্সটা আছে, ওই ফ্লোটা আছে। আমারও মনে হয় ওটা দে শুড কিপ ইট, ফ্লোটাকে বজায় রাখা উচিত বাংলাদেশ জাতীয় দলের। আসলে তো আমরা তো অ্যাজ ফ্যান্স আমরা তো চাবই যে সব সিরিজই বাংলাদেশ জিতুক। সেটা অবভিয়াসলি ফিজিবল না, কোনো টিমের জন্যই ফিজিবল না, কোনো টিমের জন্য এটা হয় না কখনো যে তারা সব সিরিজ জিতবে। তবে যেহেতু আমরা এই বিষয়ে একবার টাচ করলামই, যে একবার না কয়েকবার ইনফ্যাক্ট টাচ করলাম, যে নিউজিল্যান্ড তাদের হোম গ্রাউন্ডে বেশ স্ট্রং, এবং আমরা ওরকম এক্সপেক্ট করতে পারি না যে না এখন বাংলাদেশ টিম স্পেশালি উইথাউট সাকিব আল হাসান গিয়েই খুব ইজিলি তাদেরকে হারিয়ে দিবে। তবে আমরা ডেফিনেটলি বাংলাদেশের থেকে একটা সলিড ফাইট এক্সপেক্ট করতে পারি। আমরা এটা ধরে নিতে পারি যে একটা কম্পিটিটিভ সিরিজ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার এই মাইন্ডসেটটা নিয়ে যাচ্ছে যে হারুক জিতুক একটা একদম পারফেক্টলি ওয়েল কন্টেস্টেড সিরিজ হবে। তার সাথে সাথে এটাও বলতে চাই যে এখন বাংলাদেশের জন্য এই সিরিজটা যে কোনো আগের সিরিজের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ এর আগের ওয়ানডে সিরিজগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে ওয়ার জাস্ট বাইল্যাটারাল সিরিজ। এখন কিন্তু আমরা একটা ওয়ানডে সুপার লিগের মধ্যে এই পুরো জিনিসটাকে দেখতে পাচ্ছি। সো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন, হ্যাঁ এমন না যে এই সিরিজ হারলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে না, সেটা না, তবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের জন্য কিন্তু এই সিরিজটা তার মানে অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এই সিরিজটা জিতলে কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে একদম ছুঁই পর্যায়ে চলে আসবে, কারণ আমরা জানি বাংলাদেশ হোমে কতটা স্ট্রং। সো আমরা ধরে নিতে পারি যে এই ওয়ে সিরিজটা জিতে যদি তারা বাকি সব হোম সিরিজগুলো জিততে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ একটা হিউজ জাম্প নিয়ে নিবে টুয়ার্ডস পেভিং দেয়ার রোড টু ইন্ডিয়া 2023। এবং তার সাথে আমরা এটাই বলতে চাই যে গুড লাক টু বোথ টিমস। অফকোর্স আমরা বাংলাদেশ ক্রিকেটের সাথে আছি, থাকবো অ্যাজ ফ্যান্স, আমরা প্রত্যেকটা ম্যাচে তাদের পাশে আছি, এবং আশা করি আজকের পডকাস্টটা আপনাদের ভালো লেগেছে। আরও ভিন্ন রকমের পডকাস্ট নিয়ে আসছি আমরা ভবিষ্যতে, এবং শীঘ্রই T20 সিরিজের একটা প্রিভিউ আমরা দিতে যাচ্ছি। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ বাঘের আড্ডাতে লাইক দিন। Thank you very much.